সৃষ্টি শুরু থেকেই আদিম মানুষ শিকার করেই তার জীবিকা নির্বাহ করেছে। তারা জঙ্গলের হিংস্রতা দেখেছে, আবার এই জঙ্গল থেকেই খাবার সংগ্রহ করে শরীরে শক্তি জুগিয়েছে, ক্ষুধা মিটিয়েছে। তবে এই সময়টাতেও বিশ্বাসঘাতকতা ছিল, বন্ধুরূপে শত্রুও ছিল, যাদের জন্য অনেক নিরীহ মানুষ তাদের বউ বাচ্চা হারিয়ে নিঃস্ব হয়েছে। আজকের এই গল্পটা এরকমই এক আদিম নায়ককে নিয়ে। নাম তার হিউ গ্লাস। এই গ্লাস বনে ভাল্লুকের শিকার হয়েছিল। ভয়ানক ভাল্লুকের আক্রমণে হিউ গ্লাস প্রায় মরতেই বসে। তাকে তার সাথীরা জঙ্গলে মরার জন্য ফেলে চলে যায়। সে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল, নিজের একমাত্র ছেলেকেও হারিয়েছিল, কিন্তু তারপরও এই ব্যক্তি জঙ্গলে বেঁচে থাকে। প্রায় 250 কিলোমিটারের মতো রাস্তা তার এই ক্ষতবিক্ষত শরীর নিয়েই সে পাড়ি দেয়। এটা এক বীরত্বের ঘটনা, প্রতিশোধের গল্প, চরম উদ্দীপনার গল্প। এই পুরো সত্য ঘটনাটাই তো আজ বলবো। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2015 সালে রিলিজ হওয়া মুভি দ্য রেভেন্যান্ট এর কথা। এই গল্পের শুরুটা হয় আজ থেকে প্রায় 200 বছর আগে। সময়টা তখন 1823 সালের মাঝামাঝি। আমেরিকার এক গহীন জঙ্গল। এই জঙ্গলে যেমন বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে, ঠিক তেমনি প্রাণী শিকারী নানা মানুষও এখানে বসবাস করে। এই শিকারী জনগোষ্ঠীদের মধ্যে একজন ছিলেন হিউ গ্লাস। তো এই হিউ গ্লাস তার ছেলেকে সাথে নিয়ে জঙ্গলে শিকারে বেরিয়েছিলেন। গ্লাস তার ছেলেকে শিকার শিখাচ্ছে, আর অন্যদিকে গ্লাসের সাথী বন্ধুরা জঙ্গলে তাঁবু গাড়ার কাজ করে যাচ্ছে। এইসব মানুষদের ট্র্যাপার্স বলা হয়। 1800 সালের দিকে এরকম কিছু মানুষরা জঙ্গলে জঙ্গলে শিকার করে বেড়াতো। তারা মূলত একদল শিকারী, যাদের ট্র্যাপার্স বলা হয়। ট্র্যাপার্সরা পশু শিকার করে, তাদের মাংস খায় এবং চামড়াগুলো বাজারে বিক্রি করে কিছু অর্থ উপার্জনও করে। তো এই ট্র্যাপার্সরা তাদের কাজ করছিল, আর এই সময় হঠাৎ তাদের উপর আদিবাসীদের হামলা হয়। এই আদিবাসীরাও জঙ্গলে বসবাস করত, আর তারাই গ্লাসদের দলের উপরে হামলা করেছে। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে আদিবাসী রাজার যে মেয়ে রয়েছে তাকে কে বা কারা জানি অপহরণ করে তুলে নিয়ে গেছে। মেয়েটাকে উদ্ধারের জন্যই আদিবাসীরা জঙ্গলে হন্য হয়ে খুঁজছিল। আর তখনই ট্র্যাপার্সদেরকে আদিবাসীরা দেখতে পায়। তাদের সাথে আদিবাসীদের সম্পর্ক আগে থেকেই ভালো নয়। যেহেতু জঙ্গলে ট্র্যাপার্সরাও পশু শিকার করে, জঙ্গলকে ব্যবহার করে, এটা আদিবাসীরা নিতে পারে না। তারা মনে করে এই জঙ্গলে শুধু আদিবাসীদেরই অধিকার। তো এই চিন্তাধারা থেকেই ট্র্যাপার্সদের সাথে আদিবাসীদের শত্রুতা। আর এরই জেরা ধরে আদিবাসীরা তাদের উপর হামলা করেছে। আদিবাসীরা অনেক হিংস্র, তারা গ্লাসদের অনেক সাথীদেরকে মেরে ফেলে। বলতে গেলে গ্রুপের প্রায় অর্ধেক মানুষদেরকেই তারা মেরে ফেলেছিল। কিন্তু এদিকে আসল ঘটনা হচ্ছে, ট্র্যাপার্সরা আদিবাসী কন্যাকে কিডন্যাপ করেনি। তারা তো এসবের কিছুই জানে না। গ্লাসরা অনেক চেষ্টা করে নিজেদের কয়েকজনকে বাঁচিয়ে নেয়। এরপর দূরের এক নৌকায় করে তারা কোনোভাবে তাদের যান বাঁচিয়ে পালায়। ট্র্যাপার্সদের মধ্যে এখন মোট 12-15 জন লোকের মতোই বেঁচে আছে। জঙ্গলের গা ঘেঁষে একটা বিল চলে গেছে। এই বিলকে অনুসরণ করেই তারা জঙ্গল থেকে বের হতে চায়। জঙ্গলে থাকা যাবে না, আদিবাসীরা তাদের খুঁজে বেড়াচ্ছে। এখানে একটা বিষয় বলা দরকার, এই 15 জন সাথীদের মধ্যে বন্ধুরূপী 2 জন শত্রুও রয়েছে। এক হচ্ছে এই হিউ গ্লাস, আর অন্যজন হচ্ছে জন ফিটজেরাল্ড। তারা দুইজনই খুব ভালো মানের শিকারী, কিন্তু তার মধ্যেও হিউ গ্লাসই বেশি যোগ্য, এবং দলের ক্যাপ্টেন সহ সবাই হিউ গ্লাসকেই বেশি সম্মান করে। তাকে একরকম নায়কই মনে করা হয়। আর এর জন্যই জন গ্লাসকে সহ্য করতে পারে না। এই ব্যাপারটা এখনই বলে দিলাম, কারণ হচ্ছে সামনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যাতে বোঝা যাবে হিংসা মানুষকে কি থেকে কি বানায়, কি করতে বাধ্য করে। তো নৌকায় করে ট্র্যাপার্সরা এগিয়ে চলেছে। তবে একটা সময় গ্লাস বলে, এভাবে আমরা বিল ধরে যেতে পারবো না, কারণ আদিবাসীরা জঙ্গলের তীরে চলে আসলেই আমাদেরকে দেখে ফেলবে। তাই আমাদের উচিত জঙ্গলের ভিতরে প্রবেশ করেই দ্রুত বের হয়ে যাওয়া। এতে করে আমাদেরকে খুঁজে পাওয়া কঠিন হবে। এখানে জন সাথে সাথেই ভেটো দিয়ে উঠে। সে বলে, আমরা বিল ধরেই যাব, পানিতে ওরা আসতে পারবে না, আর আমাদেরকে দেখতে পেলেও দূর থেকে হামলা করলে তেমন কোনো ক্ষতি হবে না। তবে গ্লাস বিষয়টা সবাইকে বুঝায়। সে বলে, আদিবাসীদের সামনে আসাটাই আমাদের জন্য বিপদ। ওরা সংখ্যায় অনেক বেশি এবং তারা অনেক হিংস্র। তারা আমাদেরকে যেভাবেই হোক বিলে ধরে ফেলবে, তাই আমাদের জঙ্গলে লুকিয়েই বের হয়ে যাওয়া উচিত। জন এতে রাজি না। তখন ক্যাপ্টেন তাকে বলে, আমাদের মধ্যে গ্লাসই এই জঙ্গলকে সব থেকে বেশি জানে। সে যথেষ্ট অভিজ্ঞ, তাই আমরা সবাই তার কথাই শুনব। এরপর ট্র্যাপার্সরা তাদের নৌকা জঙ্গলের তীরে এসে থামায়। ক্যাপ্টেন বলে, আমাদের সাথে যে পশু চামড়াগুলো রয়েছে, এগুলো উবিয়ে নিয়ে জঙ্গল পার হতে অনেক সময় লাগবে। ততক্ষণে আমরা আদিবাসীদের হাতে ধরা পড়ে যেতে পারি।
তাই চামড়াগুলো আমরা এখানেই লুকিয়ে রাখি, বিপদ কেটে গেলে কয়েকদিন পরে এসে আমরা এগুলো নিয়ে যাব। এরপর তারা এটাই করে, চামড়াগুলোকে গোপনে লুকিয়ে রাখে। এদিকে আদিবাসীদেরকেও বুঝতে দেওয়া যাবে না যে তারা জঙ্গলের ভিতরে রয়েছে। এজন্য তারা তাদের নৌকাটা বিলের অন্য পথে নিয়ে গিয়ে রেখে আসতে যায়। অন্য কোনো পথে রেখে আসতে পারলে আদিবাসীরা দেখে মনে করবে যে ওই অন্য পথ ধরেই তারা পালিয়ে গেছে, জঙ্গলের ভিতরে তারা আসেনি। কিন্তু এ সময় আবার দেখা যায় যে 5 জন এই নৌকাটা বিলের অন্য প্রান্তে রেখে আসতে গিয়েছিল তারা আর ফিরে আসে না। তারা ওই নৌকাটা করেই অন্যদিকে চলে যেতে থাকে। মানে তারা বিলপথে পালানোকেই বেশি নিরাপদ মনে করেছিল, এজন্য তারা এভাবে পালিয়েই যায়। গ্লাসরাও তাদেরকে ছেড়ে দিয়েছিল, কারণ যারা যেটা ভালো মনে করে তারা সেটাই করুক। কিন্তু পরের দিন দেখা যায় ওই নৌকাটাকে আবার আদিবাসীরা ধরে ফেলেছে, আর নৌকার 5 জনকেই মেরে ফেলা হয়। এই ঘটনা থেকে এটা বোঝা গেল যে গ্লাসের চিন্তা ঠিকই ছিল, নৌকায় না যেয়ে তারা ভালো করেছে। এরপর গ্লাসরা সবাই জঙ্গল পথে এগোতে থাকে। বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর সবাই একটা জায়গায় এসে বিশ্রাম নেয়। তাদের সবারই ক্ষুধা পেয়েছিল। অন্যদিকে গ্লাস বেরিয়েছিল শিকারে। সে একাই ছিল। দূরে সে 2টো ভাল্লুক ছানাকে দেখতে পায়। বাচ্চা ভাল্লুকগুলোকে শিকার করা গেলে তাদের খাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে। তো এই ভেবে গ্লাস ভাল্লুক ছানাগুলোর উপর বন্দুক তাক করে। এ সময় সে পিছন থেকে কিছু শব্দ শুনতে পায়। গ্লাস পিছন ফিরে তাকায়, দেখা যায় এটা ওই বাচ্চা ভাল্লুকগুলোর মা ভাল্লুক। সে এসে গ্লাসের উপর ঝাঁপিয়ে পড়ে। ভাল্লুকটা অনেক হিংস্র ছিল। সে বুঝতে পেরেছিল যে গ্লাস তার বাচ্চা শিকার করতে চেয়েছে। ভাল্লুকটা গ্লাসের পুরো শরীর ক্ষতবিক্ষত করে ফেলে, তার উপর ব্যাপক হামলা চালায়। তবে গ্লাস বুদ্ধি খাটিয়ে চুপচাপ হয়ে গিয়েছিল, নড়াচড়া বন্ধ করে দেয়। এতে ভাল্লুকটা মনে করে গ্লাস মারা গিয়েছে, আর তখন সে গ্লাসকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু এসবে গ্লাস অনেক খেপে গিয়েছিল। ভাল্লুকটা যখন দূরে চলে যায় তখন গ্লাস তার কাছে থাকা বন্দুকটা হাতে নেয়। ভাল্লুকটাকে তাক করে গুলিও চালায়। গুলি ভাল্লুকের গায়ে লেগেছিল, কিন্তু এতে তার তেমন কিছুই হয় না। পরে ভাল্লুকটা আবার এসে গ্লাসকে আক্রমণ করে, তাকে আরও ক্ষতবিক্ষত করে ফেলে, এমনকি তার গলা প্রায় কেটেই ফেলে। টেনে হিঁচড়ে গ্লাসকে একদম আধমরা করে ফেলা হয়। গ্লাসের সারা শরীর থেকে রক্ত ঝরছিল। তবে গ্লাস যেহেতু একটা গুলি চালাতে পেরেছে, এই গুলিটা ভাল্লুকের লেগেছিল। কিছুক্ষণের মধ্যে যখন ভাল্লুকের শরীর থেকে বেশ খানিক রক্ত ঝরে যায় তখন ভাল্লুকটাও নিস্তেজ হয়ে পড়ে। আর এই সুযোগে গ্লাস তার কাছে থাকা একটা ছুরি দিয়ে ভাল্লুকটাকে বেশ কয়েক ঘাত আঘাত হানে। এতে অবশেষে ভাল্লুকটি মারা যায়। ভাল্লুকের সাথে গ্লাস একটা খাদে পড়ে গিয়েছিল। গ্লাসের অবস্থা একদমই খারাপ। কিছুক্ষণের মধ্যেই গ্লাসের সাথীরা এ জায়গাটায় চলে আসে। তারা দেখে গ্লাসের অবস্থা একদমই নাজেহাল। সে ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছে। ভাল্লুকটিকে গ্লাসের উপর থেকে সরানো হয়। গ্লাসের অবস্থা ভয়াবহ। তার এই অবস্থা দেখে উপস্থিত অনেকেই বমি করতে শুরু করে। শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তার কাটাছেঁড়া নেই। প্রচুর গতিতে রক্ত বেরোচ্ছে। সেলাই করতে হবে। ক্যাপ্টেন ওই মুহূর্তেই গ্লাসের শরীর সেলাই করতে শুরু করে। রক্ত বন্ধ না হলে গ্লাসকে কোনো মতেই বাঁচানো যাবে না। জ্ঞান থাকা অবস্থাতেই এইভাবে সেলাই করাতে গ্লাস অসহনীয় ব্যথা পাচ্ছিল। এই ব্যথা সহ্য করতে না পেরে সে বেহুশি হয়ে যায়। সে অজ্ঞান হয়ে গেলে এই সুযোগে ক্যাপ্টেন গ্লাসের গলাটাও সেলাই করে দেয়, কারণ তার গলার চামড়াটাও ছিঁড়ে ফেলা হয়েছে। কোনোভাবে গ্লাসের এই রক্ত ঝরা বন্ধ করে তাকে বাঁচিয়ে রাখা হয়। এরপর একটা চাটাইও করে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে আদিবাসী সর্দারকে দেখা যায়। তিনি খুবই রেগে আছেন। তিনি এখন পর্যন্ত তার কন্যাকে খুঁজে পাননি, এবং ট্রাপার্সদেরও অনেকে এখনও বেঁচে আছে। তো এই সর্দার অন্য কিছু আদিবাসী গ্রুপেরও সাহায্য নিচ্ছে। সে শহর থেকে কিছু ঘোড়া ও বন্দুকও আনিয়েছে। এগুলো দিয়ে সে গ্লাসদের বাকি সবার শিকার করবে, এবং যেভাবেই হোক না কেন তার কন্যাকে উদ্ধার করবেই। মোট কথা আদিবাসীরা প্রচণ্ড ক্ষেপে আছে। পরের দিন ভোরবেলা গ্লাসের অবস্থা মোটেই ভালো না। তাকে এভাবেই উবিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে ট্রাপার্সদের সংখ্যায় মোট 10 জনই রয়েছে, আর এভাবে গ্লাসকে বেয়ে নিয়ে যেতে তাদের ব্যাপক কষ্ট হচ্ছিল। যাত্রায় বারবার বেগ পেতে হয়। এমন একটা সময় আসে যে যখন তারা আর কেউই গ্লাসকে নিয়ে যাওয়ার শক্তি পাচ্ছিল না। সামনে পাহাড়, আর পাহাড় বেয়ে গ্লাসকে এভাবে উঠানো অনেক কষ্টের ব্যাপার। সবারই কথা হচ্ছে এভাবে তাকে নিয়ে গেলে এই জঙ্গল পার হতে অনেক সময় লাগবে, আর আদৌ গ্লাস বাঁচবে কিনা তারও ঠিক নেই। এ সময় জন বলে ওঠে, ক্যাপ্টেন, আমরা যা করছি এটা আসলে বোকামি। গ্লাসের ক্ষতের যা অবস্থা তাতে সে বাঁচতে পারবে না, বরঞ্চ সে এভাবে কষ্ট পেতে পেতে মারা যাচ্ছে। তার থেকে আমাদের উচিত ওকে মেরে ফেলা, কষ্টটা কমিয়ে দেওয়া। সেও কষ্ট থেকে মুক্তি পেয়ে আরামে মারা যাক, আর আমরা ওই জঙ্গল থেকে বেঁচে ফিরি, কারণ আদিবাসীরা আমাদের খুঁজে পেলেই আমরা শেষ।
এখানে দেখা যায় অনেকেই জনের এই কথার পক্ষ নিচ্ছে। আসলে পরিস্থিতিটাই তখন এমনই হয়ে গিয়েছিল। তাই এ সময় ক্যাপ্টেন গ্লাসের চোখ ঢেকে দিতে বলে। গ্লাসকে মেরে ফেলেই তার যন্ত্রণার মুক্তি দিতে হবে। তবে গ্লাসের ছেলে অনেক আকুতি করছিল, সে তার বাবার জীবন ভিক্ষা চায়। এদিকে ক্যাপ্টেনও তাকে মারতে পারে না, কারণ গ্লাস তাদের জন্য অনেক করেছে, সে তাদের মধ্যে সেরা একজন। তাই এভাবে ক্যাপ্টেন তাকে মারতে পারবে না। তখন ক্যাপ্টেন ঘোষণা করে, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে বা যারা সাহস করে গ্লাসের সাথে এই জঙ্গলে লুকিয়ে থাকবে 2-3 দিন? তোমাদের মধ্যে যেই এখানে থাকবে তাকে আমি $70 করে পুরস্কারও দিব। গ্লাসের সাথে তার ছেলে তো থাকবেই, অন্য এক ছেলে ছিল যার নাম ব্রিজার, সেও থাকতে রাজি হয়। এবং এখানে একটা মজার ব্যাপার হলো, জন গ্লাসের সাথে থাকতে রাজি, তবে সে 70 না $100 নিবে। তো ক্যাপ্টেন তাকে তাই দেয়। এরপর এরা 3 জন গ্লাসের সাথে থাকে এবং বাকিরা জঙ্গল পথে এগিয়ে যায়। পরের দিন সকালবেলা ব্রিজার ও গ্লাসের ছেলে তারা 2 জন গেছে খাবার সংগ্রহ করতে। এদিকে জন শুধু রয়েছে গ্লাসের কাছে। সেখানে বিড়বিড় করে বলছিল, গ্লাস যত দ্রুত মারা যাবে তত দ্রুত সে এই জঙ্গল থেকে বেরোতে পারবে। মানে জন আসলে গ্লাসের মৃত্যুই কামনা করে। গ্লাসের সাথে তার এই থাকাটা তো ছিল শুধুমাত্র বাহানা মাত্র, যাতে সে এই সুযোগে কিছুটা টাকা আয় করে নেয়। তো অন্য কেউ যখন এই সময় গ্লাসের কাছে নেই, তখন জন গ্লাসের কাছে এসে বলে, গ্লাস, আমি জানি তুমি তোমার কষ্ট সহ্য করতে পারছো না, তাই আমার মতে তোমার মরে যাওয়াই ভালো। কারণ দেখো, তোমাকে নিয়ে যদি আমরা এখানেই আটক হয়ে থাকি, আদিবাসীরা কিন্তু ঠিকই আমাদেরকে খুঁজে পাবে। তখন আমাদের সবাইকে মেরে ফেলবে, তোমার ছেলেকেও মেরে ফেলবে। তুমি কি এটা চাও যে তোমার সন্তান মারা যাক? যদি এটা না চাও তাহলে তুমি তোমার চোখের পলক ফেলে আমাকে ইশারায় বুঝাও যে আমি তোমাকে মেরে ফেললি। এটা আসলে ছিল জনের চালাকি। গ্লাসের কতক্ষণই বা চোখের পলক না ফেলে থাকবে। একটা সময় সে তার চোখের পলক ফেলায়, আর তখনই জন গ্লাসের গলা চেপে ধরে। গ্লাস প্রায় মরতেই বসেছিল, আর এ সময় সেখানে গ্লাসের ছেলে হক চলে আসে। সে গ্লাসকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু জন তাকে পাকড়াও করে ফেলেছিল। হক ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। সে বলে, আমি সবাইকে বলে দিব যে তুমি বাবাকে মারার চেষ্টা করেছ। জন হককে থামাতে পারছিল না, আর একটা সময় সে হকের পেটে ছুরি চালিয়ে দেয়। এতে গ্লাসের ছেলে অসহায়ের মতো সেখানে মারা যায়। দূর থেকে এই সব কিছু দেখছিল গ্লাস। তার প্রচুর জেদ হয়, সে তার ছেলেকে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু তার যে অবস্থা তাতে তো সে কিছুই করতে পারবে না। তার সামনেই তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর জন দ্রুত হকের লাশটিকে দূরে কোথাও দাফন করে দেয়, যাতে অন্য সাথীটি অর্থাৎ ব্রিজার ফিরে আসলে যেন এসব বুঝতে না পারে। ব্রিজার এসেই হককে খোঁজা শুরু করেছিল। জন তখন বলে, হক তো শিকারে বেরিয়েছিল, সে আর ফিরে আসেনি, হয়তো তাকে আদিবাসীরা ধরে ফেলেছে। ক্লাসের সময় ব্রিজারকে অনেকবার ইশারায় বোঝানোর চেষ্টা করে যে জন হককে মেরে ফেলেছে। ক্লাসের যেহেতু গলায় কাটা, তাই সে ইশারা করছিল, কিন্তু ব্রিজার এসবের কিছুই বুঝতে পারে না। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। ব্রিজার দেখে হকের কোনো পাত্তা নেই। সেও সন্দেহ করে যে এখানে আসলে উল্টাপাল্টা কিছু হয়েছে কি না। অন্যদিকে জনেরও ধৈর্য আর কুলাচ্ছে না, কারণ গ্লাস তো মরে না। তো একটা সময় জন একটা বুদ্ধি করে। পরের সকালে সে এসে ব্রিজারকে বলে, আমি ভোরের দিকে বিলের কিনারায় আদিবাসীদেরকে আসতে দেখেছি। তারা সংখ্যায় অনেক, আমাদেরকে খুঁজে পেলেই মেরে ফেলবে, তাই আমাদেরকে এই মুহূর্তে এখান থেকে পালাতে হবে। ব্রিজার বলে, হক কোথায়? ওকে ছাড়া আমরা কিভাবে যাব? জন তখন বলে, যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে এই বাবা ও তার ছেলেকে এখানেই ফেলে রেখে আমার সাথে চলো, তাহলেই কেবল বাঁচতে পারবে। ব্রিজার তারপরও বলে, আমরা এভাবে তাদেরকে মরতে দিয়ে চলে যাব? তখন জন গ্লাসকে নিয়ে এসে একটি গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়, তাকে দাফনের মতো করে সেখানে রাখে। এরপর জন বলে, আমি নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছি, তুমি যদি মরা লোকটার সাথে থেকে মরতে চাও তাহলে মরো। এই বলে জন পালায়। আর অন্যদিকে ব্রিজারও অনেক ভয়ে ছিল। সে তার পানির পাত্রটি গ্লাসকে দেয়, তার কাছে অনেক ক্ষমা চায়। এরপর সেও জনের পিছু নিয়ে পালিয়ে যায়। এর কিছু পর গ্লাস ওই গর্তটি থেকে বের হয়। মাটিতে সেটে সেটে সে তার ছেলের লাশের কাছে যায়। গ্লাসের অনেক কষ্ট হচ্ছিল, সে তার ছেলেকে বাঁচাতে পারেনি। গ্লাস তার ছেলেকে জড়িয়ে শুয়ে থাকে, সে তার ছেলেকে ছেড়ে যাবে না। অন্যদিকে জনরা এক জায়গায় এসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় ব্রিজার বলে ওঠে, গ্লাসদেরকে তো আমরা ছেড়ে এসেছি, তাহলে এখানে আমরা এত থেমে আছি কেন? বিশ্রাম নিচ্ছি বা কেন? এখানে কি আদিবাসীরা আসবে না নাকি? তখন জন কোনো কথা বলে না। এতে ব্রিজারের সন্দেহ হয়। সে জিজ্ঞেস করে জন আসলেই কোনো আদিবাসীকে দেখেছিল কিনা, নাকি সে মিথ্যা বলেছে আর গ্লাসদেরকে এভাবেই ফেলে এসেছে।
একটা সময় জন স্বীকার করে যে সে আদিবাসীদেরকে নিয়ে তখন মিথ্যা বলেছে। ব্রিজার তখন তার উপর বন্দুক তাক করে, কিন্তু জন তখন তাকে মেরেই আহত করে ফেলে। ব্রিজার জনের কাছে অনেক দুর্বল, তাই সে জনকে মেনেই নেয়, এছাড়া আর করার তো কিছু নেই। গ্লাস তার ছেলেকে জড়িয়ে শুয়েছিল, সেও তার মৃত্যুর অপেক্ষা করছে। কিন্তু একটা সময় তার মনে হয় এত সহজে সে মরতে পারে না। সে ভাল্লুকের হাতে বেঁচে গিয়েছে, এত ক্ষত গায়ে নিয়েও সে নিঃশ্বাস নিচ্ছে, আর তাকে বাঁচাতে গিয়েই তো তার ছেলেটা নির্মম হত্যার শিকার হলো। গ্লাসের তো এই প্রতিশোধ নেওয়াটা বাকি, আর এই প্রতিশোধের তাড়নায় গ্লাস হাঙ্গর পেরে পেরে এগিয়ে যায়। তার কাছে পানির পাত্র তো ছিলই, আর পথে পড়ে থাকা কিছু জন্তুর শরীর থেকে সে খাবার খেয়ে কোনোভাবে তার ক্ষুধা মিটায়। এভাবে ঘন্টার পর ঘন্টা চেষ্টায় গ্লাস বিলের একদম তীরে এসে পৌঁছে। সে তার পাত্রে পানি ভরে নেয়, কিন্তু এই পানি সে খেতে পারছিল না, কারণ হচ্ছে তার তো গলা কাটা। ওই যে ভাল্লুকটা তার গলা কেটে দিয়েছিল, তাই এই কাটা জায়গাটা দিয়ে পানি বের হয়ে যায়। তাকে তো তার গলার কাটাটা বন্ধ করতেই হবে, না হলে তো সে কিছু খেতে পারবে না। তো এই সময় গ্লাস একটা কাজ করে, তার কাছে কিছু বারুদ ছিল, বারুদ দিয়ে সে আগুন জ্বালায়, আর কিছু বারুদ তার গলায়ও লাগায়। এরপর এই আগুন দিয়ে সে তার গলার কাটা জায়গাটা পুড়িয়ে ফেলে, এতে করে কাটা জায়গার চামড়া কিছুটা লেগে যাবে। খুবই জ্বালাময়ী কাজ, এতে গ্লাসের ব্যাপক যন্ত্রণা হচ্ছিল, কিন্তু খাওয়ার জন্য তাকে এটাই করতে হবে, না খেলে তো সে বাঁচতেই পারবে না। এদিকে ক্যাপ্টেনদের দেখা যায় তারা অনেক পথ পার হয়ে গেছে। তারা পাহাড় পথে হাঁটছিল, পাহাড়গুলো পার হলেই তাদের গ্রাম। অন্যদিকে জনদেরও দেখা যায় তারাও পাহাড় অনুসরণ করছে, তারাও গ্রামের দিকেই যাবে। গ্লাসকে ফেলে আসার 2 দিন পার হয়ে গেছে। গ্লাস খড়কুটোকে কোনোভাবে বেঁচে আছে। মাঝে মাঝে সে উঠে দাঁড়ায়, কিন্তু সে দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ তার জখম এখনও তাজা। এই বিকালেই আবার আদিবাসীদের গ্লাসের কাছাকাছি চলে আসতে দেখা যায়। গ্লাস দ্রুত লুকিয়ে পড়ে, কিন্তু আদিবাসীরা তাকে দেখে ফেলেছিল। গ্লাস তার রাস্তা না পেরিয়ে বিলে ঝাঁপ দেয়। সে হাঁটতে পারবে না, কিন্তু কোনোভাবে সাঁতার কেটে বিল পার করতে পারবে। উপর থেকে গ্লাসের উপর তীরও ছোড়া হয়, কিন্তু গ্লাস ডুব দিয়ে বেঁচে গিয়েছিল। এভাবে সাঁতারে সে বেশ কিছু পথ পার করে সে ঝর্ণার কাছে চলে আসে। আদিবাসীদের কাছ থেকে সে বেঁচে যায়, কিন্তু ঝর্ণা বেয়ে সে নিচে পড়ে গিয়েছিল। নিচে পানির গভীরতা বেশি থাকায় গ্লাসের তেমন কোনো ক্ষতি হয় না। সে নিচে পড়লে সাঁতরিয়ে কিনারায় যায়, কোনোভাবে সে রাতটা পার করে। পরের দিন সকালবেলা গ্লাস উঠে দেখে তার ক্ষতগুলো আরও বাজে হচ্ছে, সেগুলোতে ইনফেকশন করেছে। গ্লাসের অনেক ক্ষুধা পেয়েছিল, গতরাতে সে একটা ফাঁদ তৈরি করে রেখেছে, সেখানে কিছু মাছ ধরা পড়ে, এগুলো কাঁচা খেয়েই সে তার ক্ষুধা নিবারণ করে। ওই দিন রাতের বেলা গ্লাস বিলের কিনারেই ঘুমাচ্ছিল, হঠাৎ সে শুনতে পায় দূরে কেউ চিৎকার করছে। সে এগিয়ে গিয়ে দেখে কেউ একজন একটা পশু শিকার করেছে, সেখানে আগুনও জ্বালানো। গ্লাস দ্রুত সেই দিকটাতে যায়, তার ভীষণ ক্ষুধা পেয়েছিল। এই লোকটা আসলে ছিল অন্য এক গ্রুপের আদিবাসী। গ্লাসকে দেখে সে তার তীর ছুটতে চায়, কিন্তু গ্লাস তার সামনে নত হয়ে বুঝায় যে সে এখানে শুধুমাত্র একজন, আর সে শুধু কিছু খেতে চায়। সে অনেক দুর্বল। এটা আদিবাসীটাও বুঝতে পেরেছিল। সে গ্লাসকে কিছু মাংস খেতে দেয়। এরপর তারা 2 জন সেখানে একসাথে মাংস খেয়ে রাতটা পার করে। পরের সকালে এই আদিবাসী গ্লাসের শরীরের অবস্থাটা দেখে। সে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন গ্লাস তার সব ঘটনাগুলো ইশারায় বুঝায় যে তার উপর ভাল্লুকের হামলা হয়েছে, আর তাকে তার সাথীরা ফেলে চলে গিয়েছে। তার সন্তানকে হত্যা করা হয়েছে, সে এর প্রতিশোধ নিতে চায়। এসব শুনে ওই আদিবাসী দুঃখ প্রকাশ করে। সেও তার ঘটনা বলে। সে বলে যে তার গ্রামের কেউই বেঁচে নেই, অন্য কোনো এক আদিবাসী গ্রুপ তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে মেরে ফেলেছে। এরপর এই আদিবাসীটা গ্লাসকে সাহায্য করে। সে গ্লাসকে তার ঘোড়ায় চড়িয়ে সামনের দিকে নিয়ে যায়। অন্যদিকে জন ব্রিজারকে সাথে নিয়ে তাদের গ্রামে এসে পৌঁছে। জন এখানে ব্রিজারকে বলে, জঙ্গলে যা হয়েছে তা এক দুঃস্বপ্ন মনে করে তুমি ভুলে যাও। আমি যদি গ্লাসকে ওখানে ফেলে না আসতাম, তাহলে আজ আমরা বেঁচে ফিরতাম না। তাই এগুলো কিছু ক্যাপ্টেনকে বলবে না। আমি যা যা বলবো সেগুলোতে তুমি সায় দিবে। বলবে যে গ্লাস ওখানেই মারা যায়, আর হক হারিয়ে গিয়েছিল, আমরা কোনোভাবে বেঁচে ফিরেছি। জন এসে ক্যাপ্টেনকে এগুলোই বলে। সে বলে সে গ্লাসের মৃত্যুতে মর্মাহত। তারা 2 জন যথেষ্ট চেষ্টা করেছে বাবা ছেলেকে ঠিক রাখার, কিন্তু তারা পারেনি। ক্যাপ্টেন তাদের কথা বিশ্বাস করে নেয়। বিনিময় সম্মানী হিসেবে কিছু টাকাও তাদেরকে দেওয়া হয়। তবে ব্রিজার এই টাকা নেয় না, কারণ সে জানত জনের পক্ষ নেওয়াটা তার উচিত হয়নি। এটা দেখে ক্যাপ্টেনেরও কিছুটা সন্দেহ হয়েছিল। অন্যদিকে গ্লাস আদিবাসীর সাথে এগিয়ে চলেছে।
একটা জায়গায় এসে ঝড় শুরু হয়। জঙ্গলের এরকম তুষার ঝড়ে টিকে থাকা খুবই কঠিন। তাই আদিবাসী দ্রুত একটা তাঁবুর মতো করে তৈরি করে সেখানে আগুন জ্বালিয়ে গ্লাসকে ঢুকিয়ে রাখা হয়। এর ফাঁকে আবার আদিবাসীটা গ্লাসের জখমে কিছু আয়ুর্বেদের চিকিৎসাও করে। এই আদিবাসীগুলো নানা ঔষধি লতাপাতার ব্যবহার জানত, আর এভাবেই এখানে গ্লাসের চিকিৎসা করা হয়। পরের সকালে তুফান থেমে গিয়েছিল। গ্লাস বের হয়ে দেখে আদিবাসী সেখানে নেই। চারপাশটা খুঁজলে দেখা যায় দূরে আদিবাসীর মৃতদেহ গাছে ঝুলছে। কে বা কারা এসে যেন তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে। গ্লাস সামনে আরও কিছু দূর তাকালে দেখতে পায় দূরে অন্য কোনো এক ট্রাপাস গ্রুপরা রয়েছে, এবং ওখানে ওই আদিবাসী রাজার কন্যাকেও দেখা যায়। মানে তাহলে এই ট্রাপাস গ্রুপটাই আদিবাসী কন্যাটাকে কিডন্যাপ করেছিল। ট্রাপাসদের একজন ওই আদিবাসী কন্যাকে ধর্ষণের চেষ্টা করে। গ্লাসদের উপর অনেক আগে থেকে রেগেছিল, তাদের জন্যই তো তার অনেক সাথী মারা গিয়েছে, এবং আজ তার এই অবস্থা। এজন্য গ্লাস পিছন থেকে সেখানে চলে আসে আর ওই মেয়েটাকে উদ্ধার করে নেয়। এরপর সে এই লোকটাকে মেয়েটার হাতে দেয়, আর অন্যদিকে সে ঘোড়া আনতে চায়। এতে করে সে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে এখান থেকে পালাতে পারবে। গ্লাস চুপচাপ সেখান থেকে ঘোড়া সংগ্রহ করছিলই, কিন্তু এদিকে দেখা যায় আদিবাসী কন্যা ওই লোকটির পুরুষাঙ্গ কেটে দিয়েছে, এবং সে সেখান থেকে পালিয়েও যায়। ওই লোকটির চিৎকার শুনে তার সাথীরাও বেরিয়ে এসেছিল। তারা বেরিয়ে দেখে এই কাণ্ড। এরপর তারা গ্লাসকে ধাওয়া করে, কিন্তু গ্লাস তাদের কয়েকজনকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালবেলা গ্লাস পাহাড়ের উঁচুতে এক গাছের নিচে ঘুমাচ্ছিল। হঠাৎ সে শুনতে পায় দূর থেকে ওই আদিবাসীগুলো আসছে, যারা আর কি তাদের রাজার কন্যাকে খুঁজছিল। আদিবাসীরা গ্লাসকে দেখতে পায়, তার উপর তীর ছুঁড়েও মারা হয়। তবে গ্লাস তাদের দুই একজনকে ঘায়েল করেছিল। এরপর দ্রুত ঘোড়া নিয়ে সে পালায়। পিছনে আদিবাসীরা তাকে ধাওয়া করছে, আর এই সময় পাহাড়ের রাস্তা শেষ হয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে গ্লাস তার ঘোড়া সহই পাহাড় থেকে ঝাঁপ দেয়। এত উপর থেকে নিচে পড়ায় গ্লাসের ঘোড়াটি মারা গিয়েছিল, কিন্তু গ্লাস বেঁচে যায়, কারণ সে উপর থেকে পড়ার সময় গাছের সাথে আটসাট হয়ে পড়েছিল, তাই সে তেমন আঘাত পায়নি। এখানে গ্লাস আদিবাসীদের হাত থেকে তো বেঁচে গিয়েছে, কিন্তু এখানে সে অন্য বিপদে পড়ে। আবার তীব্র তুষারপাত শুরু হয়ে গেছে। ঝড়ের গতিবেগ অনেক বেশি। এত ঠান্ডায় সে টিকতে পারবে না। তার সাথে তার ভাল্লুকের শাল চামড়াটাও নেই। আদিবাসীদের হাত থেকে বেঁচে ফেরার সময় সে সেটা ফেলে এসেছে। তো এই ভয়ানক ঠান্ডা থেকে বাঁচার জন্য গ্লাস একটা উপায় খুঁজে বের করে। তার ঘোড়াটি তো মারা গিয়েছেই, সে তার মৃত ঘোড়ার শরীর কেটে ভিতরে নাড়িভুড়ি সব বের করে ফেলে। এতে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়, এর মধ্যেই গ্লাস ঢুকে পড়ে। এতে সে আর যাই হোক ঠান্ডার হাত থেকে রেহাই পাবে। পুরো রাত গ্লাস এই ঘোড়ার পেটের ভিতরেই কাটিয়ে দেয়। পরের সকালে ঝড় থেমে গিয়েছিল, তখন গ্লাস ঘোড়া থেকে বের হয়, আবার তার যাত্রা শুরু করে। এদিকে এক ফরাসি শিকারীকে দেখা যায়, সে এসেছে গ্লাসদের গ্রামে। তারা অন্য কোনো এক ট্রাপাস গ্রুপ। এই শিকারীটি মূলত এসেছিল সাহায্যের জন্যে। সে গ্লাসদের গ্রামে এসে ক্যাপ্টেনের সাথে দেখা করে। সে বলে তাদের গ্রুপের যারা সদস্য ছিল, তাদেরও বেশিরভাগ সদস্যদেরকে আদিবাসীরা মেরে ফেলেছে, আর কিছু কিছু মানুষ বনের জন্তু জানোয়ারের শিকার হয়েছে। এখন তাদের যে কজন বেঁচে আছে, তারা গ্লাসদের গ্রামে এসে থাকতে চায়। এই সাহায্যের জন্যই তারা এসেছে। এ সময় এই লোকটি একটি পানির পাত্রে পানি নিতে চায়। এই পাত্রটি দেখা মাত্রই ব্রিজার চমকে উঠে, কারণ এই পাত্রটাই ব্রিজার গ্লাসের কাছে রেখে এসেছিল। এ সময় ফরাসি লোকটি জানায় এই পাত্রটি তার না, সে এটিকে জঙ্গলের এক জায়গায় খুঁজে পেয়েছে। এটা শুনেই সবাই ধারণা করে যে গ্লাস তো বেঁচে নেই, তাহলে এটা সম্ভবত ব্যবহার করেছে গ্লাসের ছেলে হক। যেহেতু জন বলেছে গ্লাস বেঁচে নেই, কিন্তু তার ছেলে হক হারিয়ে গিয়েছিল, এজন্য তখন ক্যাপ্টেনদের সবাই গ্লাসের ছেলে হককে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে এই পাত্রটি দেখে জন অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে তো হককে অনেক আগেই মেরে ফেলেছে। তাহলে এই পাত্রটা ব্যবহার করেছে গ্লাস, মানে গ্লাস এখনও বেঁচে আছে। আর গ্লাস যদি বেঁচে থাকে, তাহলে সে যে জনের কি অবস্থা করবে তা ভেবেই জন অস্থির হয়ে পড়ে। ক্যাপ্টেনদের সবাই জঙ্গলে হককে খুঁজছে। এভাবে খুঁজতে খুঁজতেই একটা সময় সে গ্লাসের দেখা পেয়ে যায়। গ্লাস অনেক অসুস্থ, কিন্তু সে বেঁচে আছে। গ্লাসকে জীবিত দেখে সবাই খুবই অবাক, বিশেষ করে ব্রিজার। ক্যাপ্টেন দ্রুত এসে গ্লাসকে ধরে জিজ্ঞেস করে যে তার সাথে কি হয়েছে। তখন গ্লাস সব ঘটনাগুলো খুলে বলে। এটা জানা মাত্রই ক্যাপ্টেন ভীষণ রেগে যায়। সাথে সাথে সে জনকে গ্রেপ্তারের ঘোষণা করে। এরপর ক্যাপ্টেন নিজেও ভালো করে গ্রামে তল্লাশি চালায়। বাসাগুলোতে ভালো করে চেক করে দেখা হয়, কিন্তু কোথাও জন নেই। সে জঙ্গলে পালিয়েছে। শুধু তাই নয়, পালানোর সময় জন ক্যাপ্টেনদের সব টাকা পয়সা নিয়েই পালিয়েছে। এদিকে ব্রিজারকেও গ্রেপ্তার করা হয়, কারণ সে না বুঝে শুনেই জনের সাথ দিয়েছিল।
তাই তাকে শাস্তি পেতে হবে। পরের সকালে ক্যাপ্টেন এসে গ্লাসের সাথে দেখা করে। ক্যাপ্টেন বলেন, জন একজন কঠিন বিশ্বাসঘাতক। সে তোমাকে মারতে চেয়েছে। সে আমাদের সব টাকা পয়সা লুট করে পালিয়েছে। তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। গ্লাস বলে, ও এই জঙ্গলেই আছে। ও ভয়ে পালিয়েছে, কারণ ও জানে আমি ওকে মারার জন্যই মরিয়া হয়ে আছি। আমার হাতেই ওর মৃত্যু হবে। ক্যাপ্টেন বলে, গ্লাস, তোমার শরীরের অবস্থা ভালো না, তুমি থাকো, আমি ওকে হত্যা করতে যাচ্ছি। গ্লাস বলে, আমার শরীরে এখন যে জেদ আছে এটাই যথেষ্ট ওকে হত্যা করার জন্য। জন আমার সামনেই আমার ছেলেকে হত্যা করেছে। এই প্রতিশোধটা নেয়ার জন্যই আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তাই আমি ওকে মারতে যাবই। ক্যাপ্টেন গ্লাসের কথা বুঝতে পারে। এরপর ক্যাপ্টেন ও গ্লাস দুইজনই জনকে খোঁজার জন্য বেরিয়ে যায়। তারা জঙ্গলের বেশ ভিতরে চলে আসে। এ সময় গ্লাস বলে, ক্যাপ্টেন, এই জঙ্গল অনেক বড়, আমাদের দুইজনকে দুই দিকে যাওয়া উচিত। তবে খেয়াল রাখবেন, জনকে দেখা মাত্রই শ্যুট করবেন, নয়তো ও আপনাকে মেরে ফেলবে। এরপর তারা দুইজন জঙ্গলের দুই দিকে চলে যায়। ক্যাপ্টেন কিছু দূর চলে আসতেই জনকে দেখতে পেয়েছিল, কিন্তু জন আগে থেকেই বন্দুক তাক করে রেখেছে। ক্যাপ্টেন তেমন কিছু করার আগেই জন শ্যুট করে দেয়। এতে ক্যাপ্টেন সেখানে মারা যায়। দূর থেকে এই শব্দ শুনেছিল গ্লাস। পরে সে এদিকে এসে দেখে ক্যাপ্টেন আর বেঁচে নেই, জন তাকে মেরে ফেলেছে। এরপর গ্লাস আশপাশটা ভালো করে খুঁজে দেখে, কিন্তু কোথাও জন ছিল না। তখন গ্লাস ক্যাপ্টেনের লাশটিকে ঘোড়ায় উঠায়। ক্যাপ্টেন এক বিশ্বাসঘাতককে মারতে এসে মারা গিয়েছে। তার এই মৃত্যুর মূল্য অনেক, তাকে মর্যাদার সাথে দাফন করতে হবে। গ্লাস ক্যাপ্টেনকে অন্য ঘোড়ায় নিয়ে যাচ্ছিল, কিন্তু উপর থেকে জন তাদের দেখতে পেয়ে গুলি চালায়। এতে গ্লাস তখন আহত হয়ে পড়ে। কিন্তু পরে জন এসে এখানে দেখে যাকে সেই মাত্র গুলি করেছে এটা আসলে ছিল ক্যাপ্টেনের লাশ। এটা গ্লাস ছিল না। মানে এখানে গ্লাস একটা বুদ্ধি করেছে। গ্লাস জানতো যে জন তাকে লুকিয়েই গুলি করবে, আর এভাবে গ্লাস জনকে ধরতেও পারবে না। তাই গ্লাস পরিকল্পনা করে যে সে ক্যাপ্টেনের লাশটিকে ঘোড়ায় এমনভাবে বসিয়ে রাখবে যাতে দূর থেকে মনে হয় সেই হচ্ছে গ্লাস। এখন জন তাকে মারতে আসলেই গ্লাস তাকে ধরে ফেলবে। এটাই হয়েছে এখানে। গ্লাস অন্য ঘোড়াটিতে লাশের মতো করে শুয়েছিল। সে উঠেই জনের উপর ঝাঁপিয়ে পড়ে। গ্লাস একটি গুলি চালিয়েছিল, তবে এতে জনের তেমন কিছু হয় না। গ্লাস জনকে ধাওয়া করতে থাকে। জন এক জায়গায় লুকিয়েছিল, কিন্তু গ্লাস তাকে পাকড়াও করবেই। এই জঙ্গলকে গ্লাসই সবথেকে ভালো জানে। এখানে জনের কোনো রক্ষা নেই। একটা সময় জনকে খুঁজে পাওয়া যায়। গ্লাস তার পিছু দৌড়াচ্ছে। এভাবে দৌড়িয়ে তারা দুইজন বিলের কিনারায় চলে আসে। জন এখানে বুঝতে পেরেছিল ঠিকই সে গ্লাসের সাথে পারবে না। জন বলে, দেখো গ্লাস, তোমার ছেলেকে আমি ভুল করে মেরে ফেলেছি। ওটা পরিস্থিতি সামাল দিতে হয়ে গেছে। আমাকে এখন মাফ করে দাও। আমাকে মেরে কি হবে? হক তো আর ফিরে আসবে না। গ্লাস বলে, সন্তান হত্যার কোনো মাফ নেই। আমি শুধু প্রতিশোধের জন্যই এখন পর্যন্ত বেঁচে আছি। আমি তোমাকে শেষ করবই। এরপর জন ও গ্লাসের মধ্যে ব্যাপক মারপিট হয়। গ্লাস জনের 3টে আঙ্গুল কেটে দিয়েছিল। জন গ্লাসকে আহত করে, কিন্তু শেষমেশ জন গ্লাসের সাথে পারে না। গ্লাস তাকে কুপঘাত করে প্রায় আধমরা করে ফেলে। এ সময় আবার দেখা যায় দূরে আদিবাসীগুলো চলে এসেছে, যারা আর কি তাদের মেয়েকে খুঁজছিল। গ্লাস বলে, জন, তোমার মতো বিশ্বাসঘাতককে যন্ত্রণা দিয়ে মারতে হবে, আর এই সুযোগটা এই আদিবাসীদেরকেও দেওয়া উচিত। গ্লাস জনকে বিলের পানিতে ভাসিয়ে দেয়, আর তখনই আদিবাসীগুলো জনকে ধরে নিয়ে অনেক কষ্ট দিয়ে মেরে ফেলে। আদিবাসীগুলো ট্রাপার্সদেরকে একদম সহ্য করতে পারে না। গ্লাস যেহেতু নিজেও একজন ট্রাপার্স, তাই তারও এই আদিবাসীদের হাতেই খুন হওয়ার কথা। কিন্তু আদিবাসীগুলো গ্লাসকে মারে না, কারণ আদিবাসীরা তাদের মেয়েকে খুঁজে পেয়েছে। এই মেয়েটি কিন্তু সেই মেয়ে যাকে গ্লাস ওই অন্য গ্রুপের লোকদের হাত থেকে উদ্ধার করেছিল। মেয়েটি আদিবাসীদেরকে বলেছে যে গ্লাস তাকে উদ্ধার করেছে, তাই আদিবাসীরা গ্লাসকে ছেড়ে দেয়। এটাই হচ্ছে নিয়তি। গ্লাস তার জীবনের আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু তার ভাগ্য তাকে বাঁচার সুযোগ করে দিয়েছে। সে ভাল্লুকের শিকারে প্রায় মরতেই বসেছিল, কিন্তু আজ সে একটু সুস্থ হয়ে তার ছেলের হত্যার প্রতিশোধ নিয়েছে। এর আগেও একবার সে তার নিজ জেদে অনুপ্রেরণায় বেঁচে গিয়েছিল, আর আজকে আবার পরিস্থিতি ভাগ্য তাকে বাঁচিয়ে দিল। আদিকাল থেকে এভাবেই মানুষরা তাদের পরিস্থিতির সাথে লড়ে চলেছে। কখনো তারা বন্য পশুর হিংস্রতার শিকার হয়েছিল, কখনো বা নিজের দলের লোকদেরই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল। এই সব কিছুরই পিছনে ছিল কিন্তু হিংসা আর লোভ লালসা। এই হিংসা লোভ তখনও ছিল, এখনও আছে। আর এই অন্যায়গুলোতে তারাই টিকে থাকতে পারে যারা মনোবল হারায় না,
সত্যের পথে থেকে নিজেদের জেদটাকে ধরে রাখতে পারে। এটাই ছিল কঠিন সাহসী ও জেদি হিউ গ্লাসের গল্প।